প্রিয় দর্শক, ইউকে এবং ইউরোপের যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পুরো অনুষ্ঠানেই আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন খালেদ। During the program, as usual, we will be taking a course. We will be discussing about issues that matters to you. In response to your course, the answers will be informative, generic, and suggestive only. Therefore, before you act on the information you receive, please do seek independent legal advice from an independent lawyer. প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রিন্সিপাল অফ এমকিউ হাসান সলিসিটর মিস্টার মোহাম্মদ কামরুল হাসান। ওয়েলকাম টু দ্য শো কামরুল ভাই। থ্যাংক ইউ খালেদ ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজানের পরে এই প্রথম শো মনে হয় আপনার সাথে আমার। জি, ওকে। এই মুহূর্তে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো আপডেট থাকে, লেটস গেট দ্য শো স্টার্টেড উইথ দ্য আপডেটস। থ্যাংক ইউ খালেদ ভাই। আপডেটের ভিতরে একটা চেঞ্জ আমরা এক্সপেক্ট করছি ফ্রম 1st of October 2013। এই চেঞ্জটা হবে, তার ভিতরে কিছু কিছু জিনিস আসছে। তার ভিতরে একটা হচ্ছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা চেঞ্জ আছে, টিয়ার 4। সেটা হচ্ছে যে তারা যখন তাদের উপরে যে অ্যাপ্লিকেশনগুলোর উপর সেগুলোর উপরে একটা জেনুইনিটি টেস্টের একটা ইমপ্লিকেশন আসবে এবং টিয়ার 4 ওয়ার্ক এবং স্টুডেন্ট রিলেটেড যে অ্যাপ্লিকেশন এটির উপরে জেনুইনিটি একটা টেস্ট আসবে এবং টিয়ার 4 এক্সটেনশন অ্যাপ্লিকেশন যেটা, সেই অ্যাপ্লিকেশন তারা রিফিউজ করবে যদি তারা দেখে যে অ্যাপ্লিকেন্টের ল্যাক অফ ইংলিশ স্পিকিং রয়ে গেছে। এছাড়াও আরও কিছু চেঞ্জ আসবে ভবিষ্যতে, সেটা হচ্ছে যে রিমুভিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফর ইন্টার কোম্পানি ট্রান্সফার। ইন্টার ট্রান্সফার কোম্পানির ক্ষেত্রে যে ট্রান্সফার হবে সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের কোনো প্রয়োজন নেই। আর আরেকটা আসছে যে গ্র্যাজুয়েট এন্টারপ্রেনার যেটা আছে সেটাতে সুইচ ওভার, তারা সুইচ ওভার করতে পারবে, কিছুটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে যদি তারা টিয়ার 2-তে সুইচ ওভার করতে চায়। আর বিজনেস যে ভিজিটর আছে তাদের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে, সেটা হচ্ছে যে যদি তাদের মেন অবজেক্ট যদি ভিজিট না থাকে তাহলে তাদেরকে একটা লিমিটেড স্টাডি করার সুযোগ দেওয়া হবে। এটি হচ্ছে বিজনেস ভিজিটর ক্ষেত্রে রয়ে গেছে। আর আরেকটা যে চেঞ্জ আমাদের 28th of October থেকে আসছে, সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং অনেকেই কিছুটা কনফিউজড হয়ে যাচ্ছে। এই চেঞ্জটা 28th of October থেকে যারা ন্যাচারালাইজেশন এবং সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে এখন থেকে লেভেল B1 এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট করতে হবে। তো লেভেল B1-এর ক্ষেত্রে কিন্তু আরেক কিছু অপশন রয়ে গেছে। তার ভিতরে একটা আছে যে ইসোলটাও কিন্তু করা যাবে যদি এন্ট্রি লেভেল 3 হয় ইনস্টেড অফ B1। দ্যাট মিন B1 অর ইকুইভ্যালেন্ট। তার অর্থ না যে শুধু B1-এ স্ট্রিক্ট থাকতে হবে, সেক্ষেত্রে B1-এর উপরে থাকলে তো আরো ভালো। তবে লেভেল ইসোল যদি লেভেল 3 হয়, এন্ট্রি লেভেল 3, সেক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেবল হবে। could be considered above B1 level probably. আরেকটা জিনিস আছে এর ভিতরে আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে যে যদি কারো এখান থেকে গ্র্যাজুয়েশন করা থাকে, দ্যাট গ্র্যাজুয়েশন উড বি কনসিডার অ্যাজ এ B1। তার মানে ল্যাঙ্গুয়েজ টেস্ট, লাইফ ইন দ্য ইউকে টেস্ট অবশ্যই লাগবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্টের যে রিকোয়ারমেন্ট ওইটা ডিগ্রি কোয়ালিফিকেশন থাকলে স্যাটিসফাই হয়ে যাবে। যেমন আগে এফএলআর এম এর জন্য যে A1 লেভেল ছিল, ওইটা ডিগ্রি কোয়ালিফিকেশন থাকলে কিন্তু স্যাটিসফাই হয়ে যেত। জি, তো যে কারণে খালেদ ভাই একটু ক্লিয়ারিফাই করে দিল যে সেটা হচ্ছে যে যদি এখানে যদি কেউ ডিগ্রি নিয়ে থাকে ইউকে ইউনিভার্সিটি থেকে, ডেফিনেটলি দ্যাট উইল বি অ্যাকসেপ্টেবল ইকুইভ্যালেন্ট টু B1। তাদের B1 আলাদাভাবে করার প্রয়োজন না, কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্ট করতে হবে। জি, আর আরেকটা জিনিসে সবাই একটু কনফিউজড হয়ে যায় যে যারা স্পাউস অ্যাপ্লিকেশন করে, এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করে ফ্রম অ্যাব্রড, লাইক বাংলাদেশ থেকে কোনো স্পাউস অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে কিন্তু এখনও লেভেল A1 রয়ে গেছে। আমরা আসলে ফোনে কিংবা ক্লায়েন্টরা আসছে যে তারা ওয়াইফকে আনবে কিংবা হাজব্যান্ডকে আনবে এবং তারা বলছে যে এই ক্ষেত্রে কি আবার B1 কিংবা এইসব কোনো কিছু চেঞ্জ আসছে কিনা। তাই এই ক্ষেত্রে ক্লিয়ারলি আমরা খালেদের সঙ্গে আমরা অনুষ্ঠান আগেও আমরা আলোচনা করে নিলাম যে এইটা কিন্তু কোনো পরিবর্তন আসছে না। A1 যেটা থাকছে, যারা স্পাউস অ্যাপ্লিকেশন করবে A1-এ থেকে যাবে, এখনও কিন্তু কোনো চেঞ্জ আসছে না, অথবা আপনারা এই ক্ষেত্রে কোনো রকম কনফিউজড হবে না। তো আর
আর আর আর আরেকটু আমরা চেঞ্জের ব্যাপারে বলবো, সেটা হচ্ছে যে ওই যে ঠিক আছে, আমার মনে হয় কিছু কল নিয়ে নেই খালেদ Let's ভাই, take the call, তারপরে হ্যাঁ। আমরা নেক্সট হ্যাঁ। স্টেটমেন্টে আরো কিছু আপডেট আপনাদের Thank you, Kamrul bhai. Let's go to the first caller of the show. Let's see who is on the line. Hello, caller. Assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম খালেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি, আমার ওয়াইফে আপনার সিটিজেনশিপ পাইছো, তখন কো তাই পাসপোর্টের লাগি অ্যাপ্লাই করছো, তখন কো রেফারি আপনার যে আসলা সিটিজেনশিপের লাগি তাই 3 বছরের উপরে ছিল, তখন কো পাসপোর্টের লাগি যে অ্যাপ্লাই করতে ফর্ম যে সার্চছেন ও রেফারি ওখান কো বলে লিসন 2 বছর ধরে ছিল, এটা কোনো অসুবিধা হইব না? আমি ফর্ম রাখলে আমার কইবা প্লিজ। যে রেফারি আগে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন ও দিস, সরি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন ও দিসলা, তাই লেখা দিলাইছিল 3 বছর। ন্যাচুরালাইজেশনও দিছেন 3 বছর, আর ওখান কো পাসপোর্টের লাগি অ্যাপ্লাই করছেন সেম রেফারি আগে তাই বলে লিসন 2 বছর। বলে দিলে যে ভুল, এগু তো প্রবলেম হওয়ার কথা না, বাট একটু লাইনে থাকুক। আর কোনো প্রশ্ন নেই আপনার? জি না। ওকে, লেটস সি হোয়াট মিস্টার কামরুল হাসান হ্যাজ টু সে। কোশ্চেনটা আমি বুঝতে পারিনি কি। ওই যে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন এন ফর্মে যে রেফারি, উনি যখন ওই ফর্মটা কমপ্লিট করে তখন দিয়ে দিচ্ছে যে আমি এই অ্যাপ্লিক্যান্টকে 3 বছর থেকে চিনি। অন সেম রেফারি কিন্তু আবার ইয়েতে ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়েছে, এবং ওইখানে ভুল করে উনি 2 এর জায়গায় সরি 3 এর জায়গায় 2 দিয়ে দিচ্ছে। এটা কোনো অসুবিধা হবে কিনা? না, এক্ষেত্রে আসলে ব্রিটিশ পাসপোর্টের ক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে 2 ইয়ার্স। তো ওইটাই ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাপ্লিকেশন। তো ওই অ্যাপ্লিকেশনটা প্রিভিয়াস অ্যাপ্লিকেশন কি বলা হয়েছে এটার সঙ্গে লিঙ্ক নাই, কারণ ব্রিটিশ পাসপোর্টে একটা আইপিএস যারা আছে, অথবা আমার দৃষ্টিতে যে যদি দেখা যায় যে তাদের সন্দেহ হয় তাহলে রেফারির সাথে যোগাযোগ করতে পারে, এবং উনি যদি বলে যে এটা ইনোসেন্ট মিস্টেক হয়েছে, দ্যাটস নট এ প্রবলেম। আমার মনে হয় না এটা শুড বি প্রবলেম, ম্যাটেরিয়াল না ইস্যু, কোনো অসুবিধা হওয়ার কথা না। আদারওয়াইজ রেফারি চেঞ্জ করে আরেকজনকে দিয়ে দিলে ইচ্ছে হয়। ওকে, উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। থ্যাংক ইউ কামরুল ভাই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওকে, দ্য আদার ওয়ান ইজ গেটিং রেডি। এই ধরনের একটা জিনিস কিন্তু ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন বা ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে যে প্রফেশনাল referee should be one referee should be a person with the professional standing. এখানে অনেকেই মনে করেন যে ডাক্তার, অ্যাকাউন্ট্যান্ট, সলিসিটার না হইলে কিন্তু আরও টিচার না হইলে হবে না। আমি প্রফেশনাল স্ট্যান্ডিং কাদের আছে এটার একটা লিস্ট ইউকেবিএ দিয়ে দিছে। ওইখানে ইভেন দেখলাম মিনিস্টার অফ রিলিজন তো আছে, মিনিস্টার রিলিজন, কাউন্সিলর এরা তো আছে। দেখলাম যে একজন ভিএটি রেজিস্টার্ড কোম্পানির ডাইরেক্টরও কিন্তু একজন প্রফেশনাল পার্সন হিসাবে রেফারি হতে পারে, পার্সন হিসাবে রেফারি হইতে পারে। ওই লিস্টের মধ্যে ওইখানে আছে। তো ভিএটি রেজিস্টার্ড ডাইরেক্টর তো অনেকেই আছে, ভিএটি রেজিস্টার্ড কোম্পানি তো হয়ে আছে। সো অনেকেই দেখা যায় যে যেমন কিছু কিছু ডাক্তারের সার্জারিতে দেখা যাচ্ছে যে ডাক্তার সার্জারি তারা এই পলিসি বন্ধ করে দিচ্ছে যে না কোনো রেফারেন্স দেবো না। এটা অনেক ক্লায়েন্টের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ডাক্তার ছাড়া আর বাকি কারো কাছে যাওয়াটা অনেক সময়, অ্যাপ্রোচ করাটা অনেক সময় প্রবলেমেটিক, কারণ তাকে যদি একজন না চিনে 3 বছর থেকে তাইলে তো সে দেবে না। কিন্তু ডাক্তাররাই নর্মালি 3 বছর পেশেন্টকে হয়তো 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর থেকে চিনতেছে, এটা তারা অ্যাপ্রোপ্রিয়েট পারসন। কিন্তু দুঃখজনকভাবে কিছু কিছু সার্জারি তারা পলিসি নিয়ে নিচ্ছে যে না এগুলো আমরা দেবো না। এটার কারণ হচ্ছে যে অনেক সময় ব্রিটিশ পাসপোর্টের জন্য দিলে ওটা আবার ক্রস রেফারেন্সের জন্য, ক্রস চেকের জন্য চিঠি পাঠায়। এটার কারণে হয়তো হইতে পারে। আশা করি ভদ্রলোক যিনি প্রশ্ন করেছিলেন আগে ওনার ওটা সমস্যা হওয়ার কথা না রেফারির ব্যাপারে। থ্যাংক ইউ কামরুল ভাই। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম খালেদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া আমি লন্ডন থেকে বলছিলাম। আমার নাম হাসান। ভাইয়া আমি একটা প্রশ্ন ভাই, যে আমার মানে পাউচে আমি যেটা অ্যাপ্লিকেশন করতাম, একটু জোরে হইবানি ভাই, খুব স্লো শোনা। ভাই আমার জন্য পাউচে আমি অ্যাপ্লিকেশন করতাম বাংলাদেশ থেকে আনার জন্য। ওকে, এখন এই যে কিছুদিন আগে একটা নিউজ বুঝলাম যে এই যে 18,600 পাউন্ড রিকামটা বলছি এটা বিচারাধীন আছে, তখন নিয়ে জি তখন এটা পরিস্থিতি কিটা হইতে পারে, সামনে কিটা হইতে পারে আপনার বয়স হিসাবে একটু বাড়ায় আমি ওয়েট করলাম আমার এটা লাগে, কারণ আমি আমার পরে করতে পারতাম না 18,600 পাউন্ড। আমি স্বপ্ন দেখতে পারতাম না 18,600 পাউন্ড। এটা তো আমার ড্রিম হারি। তো এখন আমি কিটা করতে পারি, এটা কিটা সলিউশন আছে? আমি খুব খুশি ভাই। ওকে, 18,600 আপডেটটা আমরা দেওয়ার চেষ্টা। আর কোনো প্রশ্ন আসেনি ভাই? আই থিংক হিজ গন।
ইউ হার্ড দ্য কোয়েশ্চন। জি খালেদ ভাই, এখন যে কেস অফ যেটা আসলে জাস্টিস ব্ল্যাক যে ডিসিশনটা দিয়েছেন, তো ওখানে আসলে 4টা ইস্যুর উপরে আসলে চ্যালেঞ্জ করা হয়েছিল। তবে 2টা ইস্যুর ব্যাপারে আসলে আমাদের ফেভারে আসেনি। তার ভিতরে একটা ছিল হচ্ছে এটা আনরেশনাল, ডিসক্রিমিনেটরি, হ্যাঁ, এবং আনলফুল, এটার ব্যাপারে আসলে বলছে না, এটা ঠিক না। তবে অন্য 2টার ব্যাপারে যে এটা নট প্রপোর্শনেট এবং ব্রিচ অফ হিউম্যান রাইটস, এটার ব্যাপারে বলছে যে এটা নট স্যাটিসফ্যাক্টরি, ডিসপ্রপোর্শনেট। তো এই কেসটা হওয়ার পরে এবং ওখানে ডিটেলস অনেক কিছু আলাপ আলোচনা করা হয়েছে এবং দেখা গেছে যে এদেশে 40 থেকে 45% যারা বিলো 18,600 নিচে, তাই তো খালেদ ভাই, বিলো। তো দেখা যাচ্ছে যে 40 to 45% তাদের ইনকাম 18,600 নিচে, অথবা এটা আসলে প্র্যাকটিক্যাল না। এবং এই লটা, নতুন লটা 9th of জুলাইতে ইন্ট্রোডিউস হয়েছে, অ্যাপেন্ডিক্স FM, এটা আসলে এই যে ব্রিটিশ সিটিজেন তাদের ফ্যামিলি থেকে তাদেরকে দূরে রাখা হচ্ছে এবং এই আইনের প্রবলেমের কারণে তারা রিইউনিয়ন হতে পারছে না। তো যে কারণে এই কেসটা একটা গাইডলাইন। তবে এটার যে আপডেট, কোন একটা পত্রিকায় একটা আমি একটু কোন একটা পত্রিকায় একটা হেডলাইন দিছিল যে ইউনাইটেড বাই লাভ, ডিভাইডেড বাই ল। জি। সো মানে বিয়ে হচ্ছে কিন্তু আইনের কারণে ওই রিইউনিয়ন হচ্ছে না, মানে একসাথে তারা থাকতে পারতেছে না। তো এখন এই কেসের ডিসিশনের পরে এখন হোম অফিস তারা কোর্ট অফ অ্যাপিলে এটাকে চ্যালেঞ্জ করেছে এবং তারা ওইখানে আমি একটা ওয়েব পেজে দেখতে ওদের যে হোম অফিসের ওয়েবসাইটে ওরা দিয়েছিল যে এটা একমাত্র আইন চেঞ্জের রাইট আছে গভর্নমেন্ট এবং পার্লামেন্টের, নট এই গ্রাউন্ডে তারা আপিল করছে। হ্যাঁ, এবং এটা মানে জাজদের নাথিং টু ডু উইথ জাজ। এটা ব্যাপারে আমি সম্পূর্ণভাবে ডিসএগ্রি করি, কারণ যে কোনো একটা আইন যদি হয় দ্যাট শুড বি ইন্টারপ্রিটেটেড বাই দ্য জাজেস। কারণ একটা আইন একটা সেন্টেন্সের ভিতরে আসে, ওইটার বাইরে ভিতরে ওয়াইডনেসটা কিন্তু ইন্টারপ্রিটেশন দিয়ে থাকে একজন জাজ। এবং লটা কি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। তো এই লটা দেখা যাচ্ছে যে নট ইন্টারেস্ট ফর দ্য পিপল, এটা একটা ফ্যামিলিতে ডিভিশন সৃষ্টি করে দিচ্ছে এবং তারা অনেকেই এই ইয়ে করতে পারছে না, এই ইনকাম থ্রেশহোল্ড মিট করতে পারছে না, যে কারণে তাদের ফ্যামিলিকে আনতে পারছে না। তো যে কারণে এখন কোর্ট অফ অ্যাপিলে গিয়েছে, এখন এটা পেন্ডিং আছে। এই মুহূর্তে কিন্তু আইন আগে যেটা ছিল 9th of জুলাই যে আইনটা ছিল অ্যাপেন্ডিক্স FM, যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট 18,600, এইটাই কিন্তু আছে। আপনারা যারাই কোনো অ্যাপ্লিকেশন করবেন এইটাই কিন্তু আপনাদেরকে মিট করতে হবে, তাই তো খালেদ? আমি একটু অ্যাড করতে চাচ্ছি, ইউকেবি এর একটা অ্যানাউন্সমেন্ট এই কেস পেন্ডিং হওয়ার পরে, হাইকোর্টে এই কেসটা জেতার পরে, তারপরে তো কোর্ট অফ অ্যাপিলে এখন হোম অফিস আপিল করছে, একটা অ্যানাউন্সমেন্ট আসছে যে 18,600 যে থ্রেশহোল্ডটা, এই থ্রেশহোল্ডটা যদি কেউ স্যাটিসফাই করতে না পারে তাহলে তাদের অ্যাপ্লিকেশনগুলো পোস্টপোন করে রাখা হবে, মানে স্থগিত করে রাখা হবে, এটার কোনো ডিসিশন দেওয়া হবে না। ফাইনাল ডিসিশনের আগে, কোর্ট অফ আপিলের ডিসিশন হওয়ার পরে তারা যদি দেখা যায় যে 18,600 রাখছে, তাহলে তো ওই হিসাবে ডিসিশন রিফিউজ করবে অথবা অ্যালাউ করবে, রিফিউজ করবে। আর যদি দেখা যায় এটা থ্রেশহোল্ডটা কমে আসে তাহলে ওই অনুযায়ী তারা ডিসিশনটা দেবে আর কি। তার মানে হচ্ছে 18,600, এখন আমরা ওটাই ধরে নেব যে 18,600 আছে, কিন্তু কারো যদি না থাকে তাহলে অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং অবস্থায় থাকবে, অ্যাপ্লিকেশনের কোনো ডিসিশন আসবে না। আর কোনো কিছু অ্যাড করতে চান? ওকে, থ্যাংক ইউ কামরুল ভাই। আশা করি প্রিয় দর্শক আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনার জন্য গুড নিউজ হয়তো আসতেছে। কোর্ট অফ আপিল আশা করি আমাদের পক্ষেই রায় দেবে। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। লেটস সি হু ইজ অন দ্য লাইন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। খালেদ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। গো অ্যাহেড ব্রাদার। যে বেসিক্যালি আমি 2004 এ এন্ড অফ দ্য জানুয়ারিতে আসছিলাম এই দেশে এজ স্টুডেন্ট। সো এখন আমি পিএসডব্লিউ তে আছি, আমার পিএসডব্লিউ শেষ হবে মার্চে, নেক্সট ইয়ার 14 মার্চে। তো আমি তো অবভিয়াসলি জানুয়ারিতে কোয়ালিফাই হচ্ছি 10 ইয়ার্স এর জন্য। হ্যাঁ, এখন কোশ্চেনটা হলো যে আমার ওয়াইফ এবং আমি, তো আমরা কি দুজনে একসাথে অ্যাপ্লাই করব নাকি আমার ওয়াইফ পরে করবে? কারণ ভিসা তো মার্চ পর্যন্ত আছে। আর করলে উনি কবে আসছে? উনি আসছেন 2008 এ।
ওকে, জি, kindly এই ব্যাপারে ল কিন্তু ভেরি ক্লিয়ার। আশা করি কামরুল ভাই এটা আনসার দেবে। আর কোনো প্রশ্ন আছে নাকি আপনার? না, ওইটাই আমি একটু কনফিউজ হয়ে গেছি, এক একজন একটা বলতেছেন, কনফিউজ হয়ে গেছি, কাইন্ডলি যদি একটু এক একজন তো এক একটা কথা বলার কথা না। বা এনিওয়ে লেটস সি হোয়াট মিস্টার কামরুল হাসান হ্যাজ টু সে অ্যাবাউট ইট। আপনি ধৈর্য ধরে আপনি টেলিভিশন দেখতে থাকুন, আমরা এই ব্যাপারে আলোচনা করব। থ্যাংক ইউ ভাইয়া। জি খালেদ, ওয়াইফ অনেক পরে আসছেন, 2008 হ্যাঁ 2008-এ আসছেন, উনি আসছেন 2004 এর বিগিনিংয়ে। এখন উনার যখন 10 ইয়ার্স হবে, উনার ওয়াইফের কিন্তু ভিসা আরও অনেক বেশি থেকে যাবে, উনারও ভিসা থেকে যাবে, লিভ টু রিমেইন থেকে যাবে। এই অবস্থায় ওনার প্রশ্নটা স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে একসাথে অ্যাপ্লিকেশন করবেন না ওয়াইফ সহ অ্যাপ্লিকেশন? এক্ষেত্রে তার দুইটা অপশনে থেকে যাচ্ছে, কোনোটাই প্রবলেম হবে না। যদি মনে করেন যে আপনার অ্যাপ্লিকেশনটা ডেফিনেটলি সেট LR যে অ্যাপ্লিকেশন সেটা আপনি করবেন, যেহেতু আপনার ওয়াইফ 10 ইয়ার্স কমপ্লিট করে নাই, অতএব 10 ইয়ার্স ইন্ডিভিজুয়ালি কোয়ালিফাই করে, অতএব আপনার ওয়াইফ এই ক্ষেত্রে যে আপনার ডিপেন্ডেন্ট হতে পারবে না, শি হ্যাজ টু মেক সেপারেট অ্যাপ্লিকেশন। এখন কোশ্চেন হচ্ছে যে কখন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখন যেহেতু আপনার হ্যাভিং কমপ্লিশন অফ 10 ইয়ার্স দেন অ্যান্ড দেয়ার কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করে দিতে পারেন। সেক্ষেত্রে ইউ ডোন্ট নিড টু ওয়েট আনটিল মার্চ 2014। তো জানুয়ারিতে আপনি কোয়ালিফাই করেন, আপনি অ্যাপ্লিকেশনটা করে দিতে পারেন। সেক্ষেত্রে অথবা আপনি এন্ড অফ ইউর ভিসা যদি চান, সেক্ষেত্রে বরঞ্চ আপনার ডিলে হয়ে যাবে, কারণ দে উইল টেক অ্যাটলিস্ট 6 মান্থ টাইম। তো আমার মনে হয় আপনি জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করে দেন। এখন করছেন আপনার ওয়াইফ কি করবে। আপনার ওয়াইফের দুটো অপশন আছে, একটা হচ্ছে যে আপনার যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাট দ্য সেম টাইম সেপারেট অ্যাপ্লিকেশন, সেপারেট ফিস দিয়ে আপনি আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন, এটা একটা অপশন থাকলো। অথবা আপনার অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে এন্ড অফ হার ভিসা লিভ আপনি তখন সেপারেট অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। না, উনি তো আশা করতেছি যে এর মধ্যে পেয়ে যাবে। যদি ILR পেয়ে যায় তাহলে তো তাহলে FLR MA করতে পারে। আর যদি না পায় তাহলে তো পেন্ডিং থাকা অবস্থায় FLR MD করতে পারে। হ্যাঁ, সেটাও সম্ভব। হ্যাঁ, পেন্ডিং থাকা অবস্থায় প্রথমেও করতে পারে, পরেও করতে পারে, দ্যাটস নট এ প্রবলেম। বাট নর্মালি এটা রিকোয়েস্ট করতে হবে UKBA কে যে মেইন অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিকেশনটা ডিসাইড করে যাতে ওইটা করে, কারণ মেইন অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিকেশন যতক্ষণ ডিসাইড করবে না ওই অ্যাপ্লিকেশনটা আসলে ডিসাইড করার মতো কোনো কিছু থাকবে না। তো এই ক্ষেত্রে মানে আমি পার্সোনালি যেটা করি যে দুইটা কভার লেটার করি, স্ট্রং কভার লেটার, এবং বলি যে LR অ্যাপ্লিকেশন সেটেতে ওইটাতে আমি সাধারণত উল্লেখ করে দিই যে ওয়াইফ ডাজ নট কোয়ালিফাই ইন্ডিভিজুয়ালি, দ্যাটস ওয়াই শি উইল বি মেকিং সেপারেট অ্যাপ্লিকেশন। ওই ক্ষেত্রে তার নেম, ডেট অফ বার্থ, যদি হোম অফিস পার্সোনাল বায়োমেট্রিক রেসিডেন্স নাম্বার এগুলো দিয়ে দিই এবং বলে যে সেপারেট অ্যাপ্লিকেশন করবে। আর ওয়াইফের যে অ্যাপ্লিকেশন সেটা কভার লেটারে বলে দেওয়া হয় যে হাজব্যান্ড অ্যাপ্লিকেশন করছে, এই তার নাম, ডেট অফ বার্থ, অতএব এই অ্যাপ্লিকেশনটা প্লিজ পুট অন হোল্ড until you make any decision on the husband's application. কারণ এই যে FLR-M যে application, that is an application for further leave to remain as a spouse of a settled person. কিন্তু উনি কিন্তু যখন আপনি যখন অ্যাপ্লিকেশনটা করছেন, you are not the settled person, but এই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা রয়ে গেছে, as it is your application will be successful and after that your wife's application will be considered. এইভাবে FLR-M আপনি কিছুদিন উনি ওয়েট করেন, সবচেয়ে ভালো হয় কিছুদিন ওয়েট করেন। আর ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে ট্রানজিশনাল পিরিয়ডের বেনিফিট আপনি পাবেন। আপনি যেহেতু PSW তে ছিলেন এবং আপনার ওয়াইফ যেহেতু 2008-এ আসছে, অতএব এক্ষেত্রে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা আছে সেই ক্ষেত্রে আপনার 18,600 স্যাটিসফাই করার প্রয়োজন নেই। আপনার ওল্ড ল যেটা পয়েন্ট বেস সিস্টেমে আসছেন, জি, সেইটা প্রযোজ্য হবে। অ্যাডিকুয়েট মেইনটেনেন্স প্লাস আপনার রেন্ট কিংবা অন্য যে এক্সপেন্ডিচার অ্যাডিকুয়েট মেইনটেনেন্স রিকোয়ারমেন্টস এর জন্য। থ্যাংক ইউ কামরুল ভাই। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ইটস টাইম টু টেক এ কমার্শিয়াল ব্রেক। লেটস টেক এ ব্রেক, উইল কাম ব্যাক আফটার দ্য ব্রেক আনটিল শ্যাল উই। ওকে, আমাকে বলা হচ্ছে একটা কল নিয়ে তারপরে। ওকে, দ্যাটস ফাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। জি বলেন ভাই। আমার রেস্টুরেন্টে একটা লোক কাজ করতে চায়, একটা স্টুডেন্ট আর কি। এখন ওর মনে করেন যে ভিসা দিছে, ভিসার মধ্যে লেখা আছে নো ওয়ার্ক, কিন্তু কলেজে একটা লেটার দিছে যে সে স্যার কোর্সের আওতায় সে 33% কাজ করতে পারবে ট্রেনিং জব, আজ এ ট্রেনিং জব হিসাবে। এটা কি ইউকে বর্ডার এজেন্সি আমাদের রেস্টুরেন্টে আসলে কি কোনো সমস্যা আমার হবে আমি মালিক হিসাবে? ওয়ার্ক প্লেসমেন্ট নাকি এটা? না, ওয়ার্ক প্লেসমেন্ট না, ভিসাতে লেখা নো ওয়ার্ক।
আবার কলেজে একটা কাগজ দিতে পাশাপাশি যে তার সে তার ওই কোর্স কোর্সের আওতায় তার 33% তার কাজ কোর্সটা করতে কি ভাই? পারে। তার কোর্সটা কি? জি? কি কোর্স? কোর্সটা ডিপ্লোমা হসপিটালিটি এন্ড ট্যুরিজম। ডিপ্লোমা হসপিটালিটি এন্ড ট্যুরিজম। ট্যুরিজম, এবং tourism আপনার এটা কি সম্পর্কে রেস্টুরেন্ট? জি, রেস্টুরেন্ট, জি। এবং কত ঘন্টা বলছে কাজ করতে পারবে? ও কলেজ বলছে যে 33% কাজ করতে পারে ওই কোর্সের আওতায়। Sorry, কিন্তু ওকে যে ভিসা দিছে না সেটা আমি বুঝতে পারছি, সেটা কত ঘন্টা আবার বলেন, এটা আমি শুনতে পাই নাই। বলছে কি সে 8 আওয়ার কাজ করতে 8 পারে আওয়ার্স, কলেজ বলছে। 8 আওয়ার্স, ওকে, 8 আওয়ার্স এ উইক। ওই কলেজ লেটার দিছে একটা। সে কলেজ, এটা তো এই কলেজ এটা আমি বুঝতে পারছি, কলেজই লেটার দিছে, বাট লিখে দিছে যে 8 আওয়ার্স এ উইক। জি জি, সে ট্রেনিং জব হিসাবে এখানে এই কোর্সের আওতায় সে ট্রেনিং জব হিসাবে 8 আওয়ার কাজ করতে পারবে, কিন্তু তার ভিসার মধ্যে কিন্তু লেখা নো ওয়ার্ক। অলরাইট, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি টেলিভিশন দেখতে থাকুন, আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। ইটস টাইম টু টেক এ কমার্শিয়াল ব্রেক। উইল বি রাইট ব্যাক আফটার দ্য ব্রেক। আনটিল দেন প্লিজ স্টে উইথ আস। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন খালেদ, এবং আমার সাথে আছেন কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব, সলিসিটর অফ সুপ্রিম কোর্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, প্রিন্সিপাল অফ এমকিউ হাসান সলিসিটার্স, মিস্টার মোহাম্মদ কামরুল হাসান। কামরুল ভাই, বিরতিতে যাওয়ার আগে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ওনার রেস্টুরেন্টে একজন স্টুডেন্ট, উনি কলেজের লেটার নিয়ে আসছেন, তার ভিসার মধ্যে তার লিভ টু রিমেইন এর কার্ডের মধ্যে লেখা নো ওয়ার্ক, বাট কলেজের লেটার দিয়ে দিচ্ছে যে 8 আওয়ার্স কাজ করতে পারবে। এটা ওয়ার্ক প্লেসমেন্ট কি ওয়ার্ক প্লেসমেন্ট না, এটা উনি বুঝতে পারতেছেন না, শুধুমাত্র লেখা আছে যে 8 আওয়ার্স পার্ট অফ দ্য স্টাডি হিসাবে কাজ করতে পারবে। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্যাট? জি, এখন ওয়ার্ক প্লেসমেন্ট একটা ওয়ার্ড আছে টিয়ার 4 জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে যে আমরা এখন শিওর না যে এটা কিনা, কিন্তু যে চিঠিটা দিচ্ছে সেই চিঠি কিংবা যে এমপ্লয়ার যে রেসপন্সিবিলিটি, সেটা আমরা পরে আসছি। আমরা শুধু বলতে যাচ্ছি যে ওয়ার্ক প্লেসমেন্ট একটা পলিসি, হোম অফিস পলিসি গাইডেন্সে টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে আছে, তবে ওইটে সাধারণত ওই কোর্সের পার্ট থাকতে হবে, এবং যে কলেজটা থাকবে দ্যাট কলেজ শুড বি হাইলি ট্রাস্টেড, এবং ওই যে এবং ডিগ্রি লেভেলে হতে পারে, অথবা এতে ফাউন্ডেশন ডিগ্রি কোর্সও হতে পারে, বাট অনলি ইফ ইউর কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ ওয়াজ সাইন্ড বিফোর 21st of April 2000। তার মানে কি, এই মুহূর্তে যদি হয় তাহলে ইট মাস্ট বি ডিগ্রি লেভেল, এবং ইট শুড বি ফ্রম হাইলি ট্রাস্টেড স্পন্সর, এবং বলা হচ্ছে যে you can do a work placement as part of your course of study provided that the work placement is an assessed part of the course and the course is a degree level. ফান্ডামেন্টাল পার্ট অফ দ্য কোর্স হইতে হবে, আর হাইলি ট্রাস্টেড হতে হবে। এই যে একটা ডেফিনেটলি হোম অফিস পলিসি কিছু একটা আছে, কিন্তু এইটা প্রপার ওয়েতে ফলো করতে হবে। এখন আমরা জানি না যে ওইটা ডিগ্রি লেভেল কিনা, যে ভদ্রলোক ফোন করেছেন, আমরা জানি না ওই কলেজটা স্পন্সরটা হাইলি ট্রাস্টেড কিনা, এবং আমরা জানি না ওই কোর্সের মধ্যে ওইটা ডিগ্রি লেভেল কিনা, এবং ওই কোর্সের এটা পার্ট অফ দ্য অ্যাসেসড কিনা। এইগুলো যদি কম্বিনেশন হয় দেন ওয়ার্ক প্লেসমেন্ট পসিবল, অলদো ওখানে লেখা থাকে নো ওয়ার্ক, ইট ইজ নট এ ইস্যু। এখন এই এমপ্লয়ের প্রতি আমার যে অ্যাডভাইস থাকবে যে আমরা যেটা বলছি, যদি আপনি এটা বুঝে থাকেন ভালো, ইভেন আপনাদের এমপ্লয়ারদের বোধহয় ডাইরেক্ট একটা হটলাইন আছে উইথ দ্য ইউকে বর্ডার এজেন্সি, এবং আপনি তাদেরকে ফোন দিয়ে আপনি ডিটেলস দিয়েও আপনি চেক করতে পারেন, কারণ এখন 10,000 পাউন্ড ফাইন হয়ে যায় যদি কোনো রকম রেট হয়। আবার আমি এটাও বলবো না যে ওনাকে আপনি জাস্ট না করে দেন, তবে প্রপার জিনিসটা আপনি বোঝার চেষ্টা করেন, আপনি ইউকেবির কাছে যান, এবং কলেজের কাছে আমি যে ইনফরমেশনগুলো বললাম যে এই ইনফরমেশনগুলো কলেজ সমস্ত প্রোভাইড করে কিনা, এবং দেখেন যে এই পলিসি যেটা আমি পড়ে শোনালাম এটা হোম অফিসের ওয়েবসাইট থেকে, এইটা অনুযায়ী যদি হয় দেন ইউ আর সেফ, আদারওয়াইজ আমি বলবো যে ইউ আর নট সেফ। খালেদ ভাই, আর কিছু অ্যাড করবেন আপনি?
থ্যাংক ইউ কামরুল ভাই। আশা করি প্রিয় দর্শক আপনি বিরতিতে যাওয়ার আগে যিনি প্রশ্ন করেছিলেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। লেটস সি হু ইজ অন দ্য লাইন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা কোয়েশ্চেন ভাই, কোয়েশ্চেন করে আপনার ফোনটা খেললে আনসার হয়ে যাবে বেটার হইব। কোয়েশ্চেন হলো আমার দেন হ্যালো জি একটু জোরে হোক ভাই। যে আমার কোয়েশ্চেন হলো দেন আমি 25 মান্থস স্পাউস ভিসা থাকার পরে আইএলআর পাইছি দুই তিন দিন আগে। আমি 5 or 6 ইয়ার্স ধরে আমি স্টুডেন্ট ভিসা উদ্দেশ্যে আছি তখন। ওকে আমি জানতাম চাই না যে আমি সিটিজেন ন্যাশনালাইজেশনের লাগে আমি অ্যাপ্লাই করতে পারবো না। ওকে আমার আরো ওয়েট করা লাগবে। 20 আরেকটা কোয়েশ্চেন জানি আমার নেক্সট মান্থ তো ন্যাচারালাইজেশন লাগে যে B1 লাগবে লাইফ ইন দ্য ইকল লাগবে, ওটা ঠিক নিয়ে আসা উনি কবে থেকে? কোন একটা বলতে আমার কোয়েশ্চেন নেক্সট মান্থ তো থাকে 29 ওকে লাগবে ওটা আসা। ওকে আপনার প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি 25th অফ মার্চ পাইছেন, আপনার ওয়াইফ কি দা ব্রিটিশ সিটিজেন নেই? যে তাই ব্রিটিশ সিটিজেনশিপ। ওকে আর আপনি কতদিন থেকে এই দেশে 5 বছর নেই? 6 বছর হয়ে গেছে আমি 6 স্টুডেন্ট years. ভিসা প্রিভিয়াস Alright, ব্যাকগ্রাউন্ড okay. স্টুডেন্ট ভিসা। ওকে আপনি টেলিভিশন দেখতে তাহলে 25 মান্থস আমি খালি স্পাউস ভিসা আছি। দ্যাটস ফাইন। 25 মানে আপনার তো 24 মান্থস ভিসা দিছে, দ্যাটস নট এ প্রবলেম। ওকে আপনার দুইটা প্রশ্ন আমরা বুঝতাম পারছি, দুইটা প্রশ্ন লইয়া আমরা আলোচনা করবো। আপনি টেলিভিশন দেখতে থাকুক। থ্যাংক ইউ ফর কলিং এস ব্রাদার, থ্যাংক ইউ। কারণ ভাই এটা একটা প্রশ্ন অনেকেই করে থাকেন, কারণ ন্যাচারালাইজেশনের একটা নিয়ম আছে যে ইনডেফিনিট লিভ টু রিমেইনের 1 বছর পরে যাতে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করা যায় আর কি। কারণ উনি বিয়ে করেছেন, বিয়ে করে 24 মান্থসের পরে উনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পাইছেন। ওনার ওয়াইফ কিন্তু ব্রিটিশ সিটিজেন। ওকে ক্যান হি নাও অ্যাপ্লাই? ওনার রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন কিন্তু দুই ধরনের। হ্যাঁ একটা হচ্ছে যে Spouse, স্পাউস অফ হ্যাঁ। ব্রিটিশ সিটিজেন হলে এক ধরনের 3 ইয়ার্স, আর স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন বাইরে যারাই থাকবে তাদের 5 ইয়ার্স। এবং সেখানে কিন্তু 5 ইয়ার্স যাদের তাদের কিন্তু 1 ইয়ার তাদেরকে ইমিগ্রেশন রেস্ট্রিকশন ফ্রি থাকতে হবে, মানে অন আইএলআর থাকতে হবে। এইটার কিন্তু এক্সেপশন যদি স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন হয় সেক্ষেত্রে একদিন আইএলআর থাকলেও হবে, অ্যাজ লং 3 ইয়ার্স। হ্যাঁ 3 ইয়ার্স from the লিগ্যালি date থাকে। of arrival থেকে যদি আপনার 3 ইয়ার্স হয়ে যায়, যখন আপনি আইএলআর পেলেন তখন যদি 3 ইয়ার্স হয়ে যায়, নেক্সট ডেতে কিন্তু আপনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা ব্রিটিশ সিটিজেন ওয়াইফ যদি থাকে আর কি, ব্রিটিশ সিটিজেনের ওনার ক্ষেত্রে এটা কোনো অসুবিধা নেই। এটা এই ক্ষেত্রে এটা আপনি এই 3 ইয়ার্স রেসিডেন্সিয়াল কোয়ালিফাইং যে টাইমটা আছে এটারই আপনি অ্যাডভান্টেজ নিতে পারেন, বিকজ ইউ আর এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন। জি। হ্যাঁ আর আগামী মাস থেকে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটা একটু যদি আবার বলে দেন। 28th of অক্টোবর থেকে যে চেঞ্জটা আসছে ন্যাচারালাইজেশন এবং সেটেলমেন্টের ক্ষেত্রে, তো যদি এর আগে যারা অ্যাপ্লিকেশন করে এই ক্ষেত্রে তো ইসোল উইথ ব্রিটিশ সিটিজেন ম্যাটেরিয়ালস হলে হয়ে যাচ্ছে। 20th of অক্টোবরে যারা অ্যাপ্লিকেশন করবে সেই ক্ষেত্রে যে লেভেল B1 অর ইকুইভ্যালেন্ট, সেক্ষেত্রে ইসোলও আছে যদি এন্ট্রি লেভেল 3 হয়। আর যদি এদেশে ডিগ্রি কোয়ালিফিকেশন হয় তাহলে সেটা B1 হিসাবে Count হবে। আপনি কাউন্ট হবে। আর লাইফ ইন দ্য টেস্ট ম্যান্ডেটরি। বাট ওনার জন্য এত কিছু ওয়েট করার দরকার নাই, উনি এখনই অ্যাপ্লিকেশন আগের করে দেন। law অনুযায়ী আগের law আপনি- অনুযায়ী এখনই অ্যাপ্লিকেশন করে দিতে পারে, আর 1 মাস ওয়েট করার কোনো মানে নাই, আদারওয়াইজ নতুন রিকোয়ারমেন্টসে পড়ে যাবেন। ওকে থ্যাংক ইউ কামরুল ভাই। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই আমি হাউজিং বেনিফিট এবং টেন্ডেন্সি এগ্রিমেন্টের ব্যাপারে আপনার সাথে কথা কইতাম চাই। হাউজিং বেনিফিট এন্ড টেনেন্সি এগ্রিমেন্টের ব্যাপারে লেটস সি হোয়াট মিস্টার কামরুল ডু ইউ ওয়ান্ট আনসার দিস ওয়ান? জি আমরা You going to we'll try to Okay. answer. Okay, go ভাই ahead. আমি আমার একটা কোয়েশ্চেন আছে। Okay. একটা হইলো জি খোকা। আমি এখন ভাই একটা প্রাইভেট ল্যান্ড গড় নিতাম চাই আর কি 2 বেডরুমর। এটাতে আমি হাউজিং বেনিফিট ক্লেম করতাম পারবো। এখন আমরা সিঙ্গেল কাপল, হাজবেন্ড ওয়াইফ, আমরা বাচ্চা নাই। এখন আমি যদি এই 2 বেডরুমর গড় নেই তে তারা আমার 2 রুম দেখবো 1400 এটার দাম, তখন আমার হাউজিং বেনিফিট দিব না উইথড্র করে লইব? তারা দিত না। তাছাড়া আমি যদি 1 বেডরুমর 2 বেডরুমর মাঝে যদি আমার ল্যান্ডলর্ডে হোসেন দিবা আমার 1 বেডরুম সিটিং কিচেনের এগ্রিমেন্ট দিবা 1200 পাউন্ড, ওটা নিলে বেটার হইব না পুরা 2 বেডরুম নিতাম কি? Okay. কোনটা নিলে আমার লাগি বেটার হইব? মানে কেউ কই যে আপনার ইনকাম কত দুইজনে মিললা? আমি আমার হাজবেন্ডে কাজ করি না, আমি কাজ করি 24 আওয়ার্স। আর আমি নতুন ইনডিফিনিট পাইছি
Okay. আমার হাজবেন্ডের নতুন ইন্ডিপেন্ডেন্ট 24 আওয়ার্স ব্যাপার না, আপনার কামটা কতটুকু, মানে সরি আপনার ইনকামটা কতটুকু একটা ইনকাম তো 24 আওয়ার্স আমি কোন মানুষ আছে বলেন 24 আওয়ার্স 1000 পাউন্ড রুজি করিলাই, সো আমরা জানতাম যে 649 640 মান্থলি। ওকে, আর 1200 পাউন্ড বা অথবা কত হইলো 1500 পাউন্ড। জি ওকে, আমি ওটা যে টেন্ডেন্সি এগ্রিমেন্টটা আমি আনতাম স্যার 2 বেডরুমের আনি যদি এখন 1200 পাউন্ড আমরা যদি দেয় না 2 বেডরুম আনলে পয়সা পাইলে হয় তুমি তাই আর এটা দিবাই কিলা ওটার লাগি আমি আরো একজন সলিসিটার বাই গেছিলাম তাই হচ্ছে তোমার লাগি বেটার হইব 1 বেডরুম সিটিং কিচেন আনিলাও আটানে 1 বেডরুম তার থাকতো তখন আমার ল্যান্ডলর্ডে আমি কইলাম দিবা নিলাই আমরা 1 বেডরুম সিটিং কিচেন 1200 তাই হচ্ছে দিবা অসুবিধা নাই 1 বেডরুম আমি এমনি প্রাইভেট রেন্ট দিলাম। অলরাইট, এখন আমি যদি ইলা নেই আর আমার হাজবেন্ডে তো নতুন ইন্ডিপেন্ডেন্ট পাইছেন, আমি ব্রিটিশ, এখন এক্ষেত্রে আমার ইন্ডিপেন্ডেন্ট হাজবেন্ডে নতুন ইন্ডিপেন্ডেন্ট পাইছেন হাউজিং বেনিফিট নিলে আমরা কোনো প্রবলেম হইব না। ওকে ওকে, আপনার প্রশ্নগুলো বুঝতাম পারছি, দুইটা প্রশ্ন আনসার দেওয়ার চেষ্টা। আর কোনো প্রশ্ন আছে নি? কারণটা ভাই আমার হাজবেন্ড বিদেশ স্টুডেন্ট ভিসায় আইছলা, দ্যাটস ফাইন, তাই তো ইনডেফিনিট ফাইলিছেন তো না জি ভাই এখন 3 ইয়ার্স হইছে মাত্র তানি দেশে আইছেন, ইনডিফিনিট পাওয়ার 2 বছর আর এর আগে স্টুডেন্ট 1 বছর আসলা, এখন কি তাতে সিটিজেনশিপের লাগি অ্যাপ্লাই করতে পারবানি? আর স্টুডেন্টের এক বছর আর আচ্ছা আচ্ছা, প্রশ্ন আরেকটা আইছে। ওকে ওকে, ঠিক আছে, তিনটা প্রশ্ন লই আমরা আলোচনা করব, আপনি টেলিভিশন দেখার চেষ্টা দেখতে থাকো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। লাস্ট প্রশ্ন থেকে শুরু করে দেন আর কি, আগের প্রশ্নের সাথে ওই আগে আরেক ভাই প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নের সাথে এই প্রশ্নের মিল আছে। যেহেতু উনি স্টুডেন্ট ছিলেন, 3 বছর হয়ে গেছে, ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার ইভেন 2 ইয়ার্স হয়ে গেছে, উনি কি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে পারবেন? ওয়াইফ ব্রিটিশ। হ্যাঁ, এক্ষেত্রে ডেট অফ অ্যারাইভাল থেকে আগে যে পিরিয়ডটা ছিল ওইটা কভার করলে মধ্যে 3 ইয়ার্স হলে আইএল পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর বেনিফিটের উপরে যেটা সেটা হচ্ছে এটা মেন্স টেস্টের উপরে নির্ভর করবে যে ওনাদের ইনকাম কত। তো ওনারা যখন হাউজিং বেনিফিটের অ্যাপ্লিকেশনটা করবে তখন কিন্তু 1 বেডরুম 2 বেডরুম এটি কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে যে ওনাদের ইনকাম অনুযায়ী হাউ মাচ ইউ আর্ন। আমি জানি না এটা কোন বাড়াতে, কিন্তু কিছু কিছু বাড়াতে পাইলট স্কিম হিসাবে ইউনিভার্সাল বেনিফিট, হ্যাঁ ইউনিভার্সাল যদি হয়, আবার যতই আপনার রেন্ট থাকুক কিন্তু তারা একটা লিমিটেড দেবে। এটা মধ্যে টাউন হ্যামলেটে যদি ইন্ট্রোডিউস হয়ে থাকে, আমার জানা নাই, হয়তো ইন্ট্রোডিউস হয়েছে, যদি হয় থাকে তাইলে কিন্তু আবার ওই লিমিটেড অ্যামাউন্টই দেবে। আদারওয়াইজ রেন্টের সাথে ইনকামটাকে তারা মিনস টেস্ট করবে, করে কম্পেয়ার করে দিলে হোয়াট ডু ইউ থিংক অফ দ্যাট? না না, আপনি রাইট আনসার দিচ্ছেন যে দেখবে যে এই ইনকাম আছে, তারপরে যদি তারা কোনো কিছু প্রাপ্য থাকে দেন তারা ওইটা আপনার অ্যাজ ইট ইজ ভর্তুকি। নরমালি তো এটাকে তারা ওই ইনকাম সাপোর্ট লেভেলের সাথে মিলাই দেয়, যে একজন অ্যাকোমোডেশন কস্ট দেওয়ার পরে হাজব্যান্ড এবং ওয়াইফের হাতে যাতে 112.55 এবং ফ্যামিলি প্রিমিয়াম মনে হয় আছে 17.40, এই ধরনের অ্যামাউন্টটা অ্যাটলিস্ট যাতে তাদের হাতে থাকে আর কি। তো মেইনলি আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং অনেস্টলি আপনার যে ইনকামটা আছে সেটা দেবেন। এখন ওরা কিন্তু খুবই স্ট্রিক্ট, ওরা পে স্লিপ দেখবে, ওরা ব্যাংক স্টেটমেন্ট দেখবে, অতএব কোনো কিছু হাইডিং এর কোনো ব্যাপার নেই। অনেস্টলি আপনি ফিগারগুলো দিয়ে দেন, ওদের সব ম্যাথমেটিক্যাল সব ওই সিস্টেমের ভিতর দিলে অটোমেটিক্যালি চলে আসবে হাউ মাচ ইউ আর এন্টাইটেলড। সে 2 বেডরুম 1 বেডরুম হোয়াট এভার ইট ইজ you will be getting that. আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই যে উনি 1500 পাউন্ডের একটা আছে, 1200 এর একটা আছে, তো আবার দেখা যায় যদি এটা ইউনিভার্সাল বেনিফিটের আওতায় পড়ে যায় তখন 1500 পাউন্ডের নিলে কিন্তু তারা কিন্তু আসলে 1500-1200-তে যাবে না, তারা ওই একটা লিমিটেড অ্যামাউন্টে দেবে, এখন বাকি অ্যামাউন্টটা উনি ওনাদের নিজেদেরকে দিতে হবে। সো এই ব্যাপারটা উনি যে বাড়াতে আছেন ওই বাড়াতে এই পাইলট স্কিমটা স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ জি, আর তো 3টা প্রশ্নের তো উত্তর আমরা দিয়ে দিয়েছি। আরেকটা মনে হয়েছিল যে উনি বেনিফিট নিলে কোনো অসুবিধা আছে কিনা, এটা এই ধরনের কোনো প্রশ্ন ছিল মনে হয়। অবশ্যই যেহেতু একজন ব্রিটিশ এবং আরেকজন ইনডেফিনিট লিভ টু রিমেইন, এটা এক্ষেত্রে whatever you are entitled you can enjoy it as long you are saying everything true. Both persons are entitled to mainstream benefits. Thank you কামরুল ভাই, আশা করি বোন আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করে আপনারা পাইছি, থ্যাংক ইউ। আপনাদের প্রোগ্রামটা খুব ভালো লাগতেছে।
সরি ভাইয়া, আমরা আসলে বাক্কা কলার অকল লাইনত এখন আমরা দুঃখিত, বাট একজনের আনসার আসলে ঠিকমতো না দিয়া অন্যটা যাওয়ার আমরা মনে ঠিক করি না আছে, যে থ্যাংক ইউ, at থ্যাংক least ইউ। আমি শুনতেই আছি আপনার প্রোগ্রামটা, আমি খুব মানে মনোযোগ দিয়ে দেখতেছি। আমি দুইটা বা তিনটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। গো অ্যাহেড ভাইয়া। ওকে, লাস্ট 2012 আমার ফ্যামিলি 2 বাচ্চা। অলরেডি বড় ছেলে আমার 18, দিস মান্থ 26 অফ সেপ্টেম্বর 18 হয়ে যাবা। কলেজে এডমিশন NT 2 NT 3 অলরেডি পাস করে লিছে। ছোটজন দিস মান্থ দেন ইয়ার 11 আগস্ট অলরেডি 1.5 বছর ধরে কলেজে স্কুলে তাদের লেখাপড়া করার সার্টিফিকেট অলরেডি আইছে। ভাইয়া এখন আমি ফ্যামিলি আনছি 2012 মার্চে ভিসা পাইছি, ফেব্রুয়ারি। আমি ফেব্রুয়ারিতে তারা ফেব্রুয়ারির ভিতরে আমি এই দেশে আনে লিছি। এখন ইন্ডিপেন্ডেন্ট লিভ দ্য রিমাইন্ড ইউকে আমি অ্যাপ্লাই করব আশা করছি 14 মার্চ 27 2 বছরের ভিসা দিছে তারা, সেটেলমেন্ট ভিসা। এখন দেশে ইসল দিয়া সার্টিফিকেট লইয়া অ্যাপ্লাই করছি, ভিসা পাইছেন আইছেন। এই সার্টিফিকেটটা আমার হামো লাগবো নি, নাম্বার 1। নাম্বার 2, আমি 2014 মার্চে আমি তারা ইন্ডিপেন্ডেন্ট লাগে আমি অ্যাপ্লাই করতাম, আমার কিতা কিতা লাগবো। এখন যদি আমি লাইফ ইন দ্য ইউকে করাই তো এটা কিতা আমার 2014 আমার এগুলো অ্যাকসেপ্ট অন নি। আর এখন আমি করাই নিলে অক্টোবরের পরে একটা কাজ হইব নি, অর্থাৎ আমি জানতাম সেইরাম। আর এটা কোনো লিমিটেড আছে কি না আছে, আমার বড় ছেলেরা কি তা লাইফ ইন দ্য ইউকে করানি লাগবো নি, আমার ওই জিনিসটা আমি জানতাম সেইরাম। থ্যাংক ইউ ভাই স্যার, আপনারা প্রোগ্রাম আমি দেখলাম। ওকে, আপনি ভাইয়া একটা জিনিস আপনি হনুকা, আপনার একমাত্র একজন ছেলেও 18 উপরে হয়েছে নাকি তা? জি না, ওই এক ছেলে 18 26 সেপ্টেম্বর হইব। আর ছোটজন 15 চলে। ছোটজন 15 চলের। ওকে, আর আপনার ওয়াইফে তো একমাত্র আপনার ওয়াইফে ইসল দিয়ে আইছেন, আপনার বাচ্চাতে তো ইসল দিয়ে আইছেন না? জি না, দিছেন না। এই সময় তারা 18 ওভার হইছে না। ওকে, আপনার ওয়াইফে A1 লেভেলের ইসল দিয়ে আইছেন নাকি তা? A1 লেভেল। ওকে, থ্যাংক ইউ। আপনার প্রশ্নগুলো বুঝতে পারছি, আমরা প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আর আপনি ভাই এখন যদি লাইফ ইন দ্য ইউকে করাইলাই তো লগে আমার B1 লাগবো নি। ওকে, আর এটা অক্টোবরের পরে আমার লাইফ ইন দ্য ইউকে একটা অ্যাকসেপ্ট করব নি। যা 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 বুঝতে পারছি। আপনি টেলিভিশন দেখতে থাকুক, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি প্রশ্নগুলো, ক্লিয়ারলি আনসার দেওয়ার চেষ্টা করবো। আপনার ইনশাআল্লাহ আপনার স্যাটিসফ্যাক্টরি লেভেলও আমরা যাওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কামরুল ভাই, আসলে এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা এখন একটা মানে ইটস এ সাবজেক্ট অফ এ স্ট্রেস হয়ে গেছে আসলে, যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট হইতেছে, কোনটা কাজে লাগবে। ইভেন বাংলাদেশে তো কিছু দুঃখজনক ঘটনা, বাংলাদেশে ইসল উইথ সিটিজেনশিপ প্রপারলি দেওয়ার পরে এইগুলো সাবমিট করার পরেও তারা বলছে যে এগুলো রিলায়েবল না, কি ইরেগুলারিটিস ছিল উইদাউট এনি স্পেসিফিক এভিডেন্স। সো উইদাউট এনি স্পেসিফিক এভিডেন্স অনেকে, কাউকে আবার বলতেছে ইয়েস অ্যাপ্লিকেশন আমরা হোল্ড করে রাখতেছি, ওই টেস্টটা দিয়ে আবার চলে আসো, কাউকে আবার রিফিউজ করে দিয়ে দিতেছে। সো এটা ভেরি it has become a subject of a stress actually. Anyway, ভদ্রলোকের বাচ্চা যে 18-র উপরে, জি, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে কিনা, ওয়াইফ বাংলাদেশ থেকে যে A1 করে আসছেন এটা কাজে লাগবে কিনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এখন যদি উনি লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং B1 যদি করে রাখেন তাহলে ওইটা গিয়ে পরবর্তীতে কাজে লাগবে কিনা। জি, এখন প্রথম যেটা বলছি যেটা হচ্ছে যে ওভার 18 যে হয়ে যাচ্ছে তার সেট F অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এক্ষেত্রে মায়ের সঙ্গে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এবং যেহেতু ওভার 18 হলে দেন তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটা আমি যত বলছি 14 মার্চ 2014 মনে হয় কোয়ালিফাই করেন ILR অ্যাপ্লিকেশনের জন্য। তো ওই ক্ষেত্রে যে ছেলের জন্য যেটা ওভার 18, দেন তাকে অবশ্যই লাইফ ইন দ্য টেস্ট আর লেভেল B1 অর ইসোল এন্ট্রি লেভেল 3। আর এখানে যদি তার ডিগ্রি লেভেল হয়ে থাকে, ডিগ্রি যদি এখানে করে থাকে তাহলে 18 যেহেতু এখনো ডিগ্রি তো আর কথা না। অতএব
তার ক্ষেত্রে কিন্তু লাইফ ইনডেক্সি টেস্ট এবং B1 করতে হবে। আর এবার আসি যে ওয়াইফের ক্ষেত্রে ওয়াইফ এবং তার যে ডিপেন্ডেন্ট থাকবে, যেগুলো মাইনর আছে, তারা একসঙ্গে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে এবং ওয়াইফকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট সেটা স্যাটিসফাই করতে হবে, যেহেতু এটা 14 মার্চ 2014-এ, অতএব অবশ্যই লাইফ ইনডেক্সি টেস্ট এবং B1। এখন লাইফ ইনডেক্সি টেস্ট যদি এখন উনি পাস করে ফেলেন, এইটাই কিন্তু ফরএভার এটা ইউজ করতে পারবে। ওটা 2014-এ ওটা ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু B1-এর ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে যে 5টা যে প্রোভাইডার আছে, এই 5টা প্রোভাইডারের কিন্তু কিছু কিছু প্রোভাইডারের কিন্তু এক্সপায়ারি ডেট আছে, যেমন IELTS এর সাধারণত 2 বছর থাকে। আবার কেমব্রিজ ইসোলের বোধহয় লিমিটেশন নাই। এই যে 5টা প্রোভাইডার, এখন কোন প্রোভাইডারের সার্টিফিকেট উনি এখন নেবেন, যেহেতু এখন 2013 সেপ্টেম্বর, অতএব 14 মার্চ IELTS নিয়ে নিলে তো আর অসুবিধা নেই। অতএব আমার মনে হয় যে কোনোটা নিলেই কোনো অসুবিধা হবে। 1 বছরের ভ্যালিডিটি সবগুলোরই আছে। অতএব যে কোনো প্রোভাইডার থেকে B1 এখন কমপ্লিট করে নিলে, আর লাইফ ইনডেক্সি এই দুইটাই মার্চ 2014-এ এটা ইউজ করা যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। বাংলাদেশ থেকে যারা করে আসছেন এটা কোনো কাজে আসবে কিনা? না, বাংলাদেশে যেটা ছিল ওইটা হচ্ছে স্পাউস এন্টি ক্লিয়ারেন্সের জন্য, ওইটা মিনিমাম লেভেল ছিল, স্পিকিং আর লিসেনিং, জাস্ট ইয়েস নো ভেরি গুড এগুলো বলতে পারলেই পাস হয়ে যেত। কিন্তু এখন কিন্তু এই লেভেলটা ভেরি ভেরি হাই। এখন ইসোল যেটা এন্ট্রি লেভেল 3 করছে, এটা ভেরি ভেরি স্ট্যান্ডার্ড। তো লাইফ ইনডেক্সি টেস্ট কিন্তু বুকটা পড়তে হবে, 24টা কোশ্চেন থাকবে, 18টা রাইট করতে হবে। তো এখন কিন্তু এই স্ট্যান্ডার্ডটা ওদের আগেরটা কাজে লাগবে না, আগের A1টা কাজে লাগবে না। থ্যাংক ইউ কামরুল ভাই। আশা করি প্রিয় দর্শক, আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইয়া, আমার দুইটা কোয়েশ্চেন প্লিজ। একটা হচ্ছে, ফার্স্ট, আমার কাজিন, সে হচ্ছে এদেশে ইলিগাল দ্যাট মিন্স সে কেস মারছে, ঠিক আছে? তো সে এখন একটি স্টুডেন্ট মেয়েকে বিয়ে করছে। তার ওয়াইফের স্টিল, সে কয়েকদিন আগে ভিসা পাইছে, সামহাও 1 বছর বা 1.5 বছর এই ধরনের হবে, বাট তার ওয়াইফ হচ্ছে প্রেগন্যান্ট। হ্যাঁ, এখন ধরেন তার যদি কেস আছে সেইটা ডিপোর্ট হয়ে গেল, এখন তার ওই বাচ্চার ক্ষেত্রে তারা কি দেশে থাকতে পারবে কি না, ফার্স্ট। সেকেন্ড হয়েছে যে আরেকজনের ব্যাপারে আমি জানতে চাচ্ছি যে সে তার ভিসা আছে, স্টুডেন্ট ভিসা, এই দেশে একটা মেয়ে হচ্ছে তার গার্লফ্রেন্ড, জাস্ট এ গার্লফ্রেন্ড। এখন সে কি ওই গার্লফ্রেন্ডের এগেইনস্টে কোনোভাবে স্টে পারমিট নিতে পারবে কিনা? এই দেশের বলতে গার্লফ্রেন্ড বলতে কি এই দেশের সেটেলড ব্রিটিশ? না, বাঙালি ব্রিটিশ। না, বাঙালি ব্রিটিশ, ওইটা আমি জানতে চাচ্ছি যে ওনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি? হ্যাঁ, লিগ্যাল এই দেশের ইমিগ্রেশন স্ট্যাটাস হচ্ছে সেটেলড, ওনার ইনডেফিনিট অথবা ব্রিটিশ সিটিজেনশিপ আছে। হ্যাঁ, আছে। ওকে আছে। ওকে। আর থার্ড কোশ্চেনটা হচ্ছে যে আরেকজনের ভিসা শেষ হয়ে গেছে। আর 3টা প্রশ্ন নাকি ভাই? জি ভাইয়া, 3টা প্রশ্ন। জি ভাইয়া। ওকে, 3 নম্বর প্রশ্নটা কি বলেন? তার ভিসা শেষ হয়ে গেছে, সে এখন বিয়ে করবে। ভিসা শেষ হয়েছে ধরেন হয়তো 10 দিন 15 দিন হয়েছে, বাট সে এখন বিয়ে করবে। এই পারপাসে সে হোম অফিসের কাছে একটা লেটার সেন্ড করছে যে আমি এই দেশে একটা মেয়েকে বিয়ে করব, এই জন্য আমাকে ওভারস্টে দেওয়া হোক। তো ওরা আবার ওর অ্যাকাউন্ট থেকে 600 পাউন্ড কেটে নিছে। এখন তাকে কি পারপাসে কোনো ওভারস্টে দিবে কিনা, বা এই মেয়েকে বিয়ে করলে সে কিছু করতে পারবে কিনা, এই 3টা কোশ্চেন। এই 3 নম্বর প্রশ্নটা আমি বুঝতে পারি নাই, প্রথম 2টা বুঝতে পারছি। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে একটা প্রশ্ন, ওই প্রথম আপনার যে বন্ধু উনি ইলিগাল, ওনার কোনো ইয়া নাই, স্ট্যাটাস নাই, কেস মারছে সে। ওকে, কেস আছে, কিন্তু কেস আগে অ্যাপ্লিকেশন করার আগে কি উনি লিগ্যাল ছিলেন কিনা? অ্যাপ্লিকেশন করার আগে না, সে ইলিগাল হওয়ার পর কেস করছে। ইলিগাল হওয়ার পরে অ্যাপ্লিকেশন করছে? জি। ওকে। আচ্ছা, 3 নম্বর যেটা, এটা আমি বুঝতে, জি বলেন। একজন স্টুডেন্ট, সে ইলিগাল হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, 3 নম্বর যেটা, এখন 3 নম্বর প্রশ্নটা, উনি কি একটা লেটার পাঠাইছেন 600 পাউন্ড কেটে নিছে, এটা আমি বুঝতে পারি না, এটা কি? ওভারস্টে চাইছে সে, তার অলরেডি ভিসা শেষ, এখন তার সামহাও কারোর সাথে
কন্ট্যাক্ট হয়েছে সে বিয়ে করবে। না সেটা অন্য জিনিস, বিয়ে করবে ঠিক আছে, হোম অফিসে এভাবে তো কোনো লেটার পাঠায় 600 পাউন্ডের কোনো ফিস তো আমি জানি না। এখন সে জানতে চাচ্ছে কি যে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে। কারা নিছে টাকা? হোম অফিস। হোম অফিস কি অ্যাপ্লিকেশন করছিল 578 পাউন্ড নিছে না 600 নিছে? 600 সামথিং। ওকে সেটা বলছে যে তার 600 এর মতো টাকা কেটে নিছে এবং সে অ্যাপ্লিকেশনটা করছে এই ধরনের তার ওভারস্টের জন্য। সেটা বুঝছি, অ্যাপ্লিকেশন ফর্ম কোনটা, কোন অ্যাপ্লিকেশন ফর্ম ইউজ করছে এইটা তো ঠিক বলতে পারতেছি না ভাই। ওকে, থ্যাংক ইউ। আপনার 3টা প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা যদিও একটু জটিল। থ্যাংক ইউ আপনার কল করার জন্য। আমরা আসলে ব্রেকের টাইম চলে এসেছে, আপনার বিরতির পর আপনার 3টা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর কলিং আস ব্রাদার। লেটস টেক দ্য ব্রেক এন্ড দেন উই উইল কাম ব্যাক টু দ্য আনসার্স। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। ইটস টাইম টু টেক এ কমার্শিয়াল ব্রেক। উইল বি রাইট ব্যাক আফটার দ্য ব্রেক। আনটিল দেন প্লিজ স্টে উইথ আস। প্রিয় দর্শক, ইউকে এবং ইউরোপের যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করতেছিলাম, একজন ভাইয়ের কল নিয়েছিলাম এবং ওই ভাই প্রশ্ন করেছিলেন 3টা প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন। কামরুল ভাই, ওনার একজন বন্ধু, উনি ওভারস্টেয়ার, তারপরে উনি একজন স্টুডেন্টের সাথে বিয়ে হয়েছে এবং এই স্টুডেন্টের একটা স্টুডেন্ট শি ইজ এক্সপেক্টিং। এখন ওই ভদ্রলোক যদি বাংলাদেশে চলে যায়, তার দেশে যদি চলে যায়, তাহলে ওই চাইল্ডের কি হবে? এখন চাইল্ড যে তার মা আছে, যেহেতু মায়ের ডিপেন্ডেন্ট হিসাবে থাকতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে যে হাজব্যান্ড যে থাকতেই হবে ওই বেসিসে কোনো বেসিস হবে সে ধরনের কোনো আসলে পলিসি বা কোনো ল পারমিট করে না। ওকে, সেকেন্ড প্রশ্ন ছিল ওনার যে স্টুডেন্ট ওনার যদি একজন গার্লফ্রেন্ড থাকে এবং এই গার্লফ্রেন্ডের সাথে যদি থাকা অবস্থা বিয়ে ছাড়া গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশিপ হিসাবে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে কিনা? এক্ষেত্রে যেটা যদি আমরা জানি না কতদিনের রিলেশন, যদি মোর দ্যান 2 ইয়ার্সের রিলেশন হয়ে থাকে আনম্যারিড পার্টনার হিসাবে তো EX1 এর বেনিফিট নিতে পারে। না, এটা তো ডাইরেক্ট অ্যাপেন্ডিক্স এ ফ্যামিলি অ্যাপেন্ডিক্সে যে লিভ টু রিমেইন অ্যাজ এ পার্টনার, বাট ম্যারিড হইলে এটার কোনো ডিউরেশন নাই, কিন্তু আনম্যারিড যদি হয় তাহলে 2 ইয়ার্স এর মিনিমাম 2 ইয়ার্সের কোহ্যাবিটেশন, প্রুফ অফ অ্যাড্রেস, দে আর লিভিং টুগেদার, এরকমের যদি দেখানো হয় তাহলে দেয়ার ইজ এ প্রসপেক্ট অফ সাকসেস। আর ওনার আরেক বন্ধু, এটা আমরা পুরো বুঝতে পারি না আসলে কি অ্যাপ্লিকেশন করছেন, কিন্তু উনি বিয়ের পারমিশন চাইতেছেন বা এদেশে বিয়ে করতে চাচ্ছেন। বিয়ের পারমিশনের তো এখন আর কোনো দরকার নাই, এদেশে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু উনি ওভারস্টেয়ার হয়ে গেছেন। ওনার ক্ষেত্রে যদি আপনি একটু বলেন বিয়ের। এখন ইলিগাল লোকও বিয়ে করতে পারবে সেটেল পারসন বা ব্রিটিশ সিটিজেনকে, এই ক্ষেত্রে আর রেস্ট্রিকশন আগে যেটা ছিল সেটা কোর্ট অফ অ্যাপিলের কেস ল থেকে ওটা অ্যাবলিশ করতেছে। ইট ওয়াজ ব্রিচ অফ হিউম্যান রাইটস টু গেট কনসেন্ট ফ্রম দ্য হোম অফিস, এটা আর এখন নাই। অতএব আপনি এটা বিয়ে করতে পারবেন। এক্ষেত্রে প্রসিজার যেটা সেটা হচ্ছে যে আপনার একটা নোটিশ দিতে হবে, নোটিশ অফ ইন্টেনশন টু ম্যারি, আপনার লোকাল যে ম্যারেজ রেজিস্টার অফিস আছে সেখানে। তবে তারা কয়েকটা জিনিস চাইবে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট চাইবে, আপনার যে পার্টনার ওনার পাসপোর্ট চাইবে, 2টা প্রুফ অফ অ্যাড্রেস চাইবে, এবং আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। করার পরে ওনারা দেখবে যে অ্যাপারেন্টলি মনে হবে যে এটা জেনুইন একটা ম্যারেজ, তাহলে দেয়ার শুড নট বি এনি প্রবলেম অ্যাজ লং ইউ প্রোভাইড উইথ দোজ ডকুমেন্টস। কিন্তু তাদের যদি সাসপেক্ট হয় দেন দে ক্যান ইনফর্ম টু দ্য UK বর্ডার এজেন্সি দ্যাট ইট ইজ এ শ্যাম ম্যারেজ। এবং এই ধরনের আমরা অনেক প্রবলেম কিংবা অনেক নিউজ দেখেছি যে দে গট সিরিয়াস প্রবলেম। কিন্তু আপনাদের অ্যাজ লং ইউ আর জেনুইন রিলেশনশিপ, আমার মনে হয় না এক্ষেত্রে কোনো প্রবলেম হতে। আফটার গেটিং ম্যারেজ সার্টিফিকেট দেন তখন আসবে লিগালাইজেশন করার ব্যাপার, সেটা নেক্সট চ্যাপ্টার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কামরুল ভাই। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন করেছিলেন আপনার উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি ন্যাচারালাইজেশনের বিষয়ে কথা বলতে চাচ্ছি। জি বলেন। আমার হাজবেন্ড দেশে আসছিলেন, ওনার মারা 10 ইয়ার্স হয়েছে, উনি ইনডিফিনিট নিয়েই আসছিলেন, 10 ইয়ার্স হয়ে গেছে, বাট উনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন নাই। বাট এই 1 মান্থ হয়ে গেছে আমি ইনডিফিনিট পাইছি আমার হাজবেন্ড।
ইন্ডিপেন্ডেন্ট পাইছি আমি এখন নতুন করে। আমি আগে স্টুডেন্ট ছিলাম 1 ইয়ার, এখন আমি 1 ইয়ার স্টুডেন্ট থাকার পরে 2 ইয়ার্স স্পাউস ছিলাম। এখন আমি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার 3 ইয়ার্স, সরি ইন্ডিপেন্ডেন্ট পাইছি নতুন 1 মাস হয়েছে। এখন কিন্তু আমি সিটিজেনশিপের লাগি অ্যাপ্লাই করতে পারবো না। দ্যাট মিনস আমার 3 ইয়ার্স হয়েছে, 2 ইয়ার্স স্পাউস ছিলাম আর 1 ইয়ার্স আমি স্টুডেন্ট ছিলাম, আর 1 মান্থ হয়েছে এখন আমি ইন্ডিপেন্ডেন্ট পাইছি। এখন কিন্তু আমি সিটিজেনশিপের লাগি অ্যাপ্লাই আপনার হাজবেন্ডের সিটিজেনশিপ কিতা? ইন্ডিপেন্ডেন্ট আছে বাট বাংলাদেশি। বাংলাদেশ সিটিজেনশিপের লাগি অ্যাপ্লাই করছেন না, তার 10 ইয়ার্স হয়ে গেছে এই দেশও। ইন্ডিপেন্ডেন্টও আছে বাট সিটিজেনশিপ ব্রিটিশ পাসপোর্ট বানাইছেন নাকি ন্যাচারালাইজেশনের লাগি অ্যাপ্লাই করছেন না, এখন করবা। এখন চাই তার লগে কিন্তু আমি যদি করতাম পারমনি। এখানে আমি ইন্ডিপেন্ডেন্ট পাইছি মাত্র 1 মাস হয়েছে। ওকে, আর কোনো প্রশ্ন আছে না? জি না ভাই, আমার কোশ্চেন হইলো কি যে আমি 2 ইয়ার্স স্পাউস আসলাম আর 1 ইয়ার্স আমার স্টুডেন্ট। না, এটা আমরা বুঝতাম পারছি। 2 ইয়ার্স স্পাউস আসলা, 1 বছর আপনি স্টুডেন্ট আসলা। জি, এখন আমার হাজবেন্ড ন্যাচারালাইজেশনের লাগি অ্যাপ্লাই করতে চাই, এখন তার লগে আপনি করতে পারবেন না। যেহেতু আপনার এখনো 1 বছর হইছে না ইনডেফিনিটর, ওটাও তো হইতাছে এরা। জি, ওকে, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন আমি বুঝতাম পারছি বোন, প্রশ্নটা লই আলোচনা করব। থ্যাংক ইউ। কামরুল ভাই, ইউ হার্ড দ্য কোশ্চেন। তার মানে হাজবেন্ড এখনো ব্রিটিশ সিটিজেন না। এখন হাজবেন্ড যেহেতু ব্রিটিশ সিটিজেন না, তাহলে আপনার কোয়ালিফাইং পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ অ্যারাইভাল অ্যাজ এ স্টুডেন্ট। ওই ডেট থেকে আপনার উনি স্পাউস হিসাবে কিন্তু এখন ইনডেফিনিট পেয়ে গেছেন। এখন ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করবেন। হাজবেন্ড এখন ব্রিটিশ সিটিজেন না, হয় না। তো অতএব আপনার কিন্তু এই সিচুয়েশনে কিন্তু ইউ হ্যাভ টু ওয়েট টোটাল 5 ইয়ার্স। আই বিলিভ ইটস 3 ইয়ার্স, কারণ ইনডেফিনিটের পরে 1 বছর। 1 বছর ওয়েট করা লাগে না, শুধুমাত্র যদি হাজবেন্ড যদি ব্রিটিশ সিটিজেন হয়। কিন্তু উনি তো স্পাউস হিসাবেই আসছেন। উনি স্পাউস হিসাবে আসছেন তো? না, স্পাউস হিসাবে অলরেডি ইনডেফিনিট লিভ টু রিমেইন পাইছেন। হাজবেন্ড ব্রিটিশ সিটিজেন না। এখন বলছেন ন্যাচারালাইজেশন টোটাল 3 ইয়ার্স, বাট ইনডেফিনিটের পরে 1 বছর ওয়েট করতে হবে। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি বলতে চাচ্ছি যে হাজবেন্ডের কথা বলছে যে ব্রিটিশ সিটিজেন যেহেতু না, অতএব ওনার কোয়ালিফাইং পিরিয়ড তো 5 ইয়ার্স হয়ে যাচ্ছে। স্পাউস অফ এ সেটেলড পারসন, না, স্পাউস অফ এ সেটেলড পারসন হলে স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন হলে 3 ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড, আর স্পাউস অফ এ সেটেলড পারসন হলে 5 ইয়ার্স। এক্ষেত্রে অ্যাডভাইস হবে যেটা, হাজবেন্ড যেহেতু উনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করবেন ভেরি সুন, উনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করে ফেলেন। পাসপোর্ট পাওয়ার পরে ওয়াইফ দেন এন্ড দেয়ার স্টেট ওয়ে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে আপনার 5 ইয়ার্স ওয়েট করার দরকার নেই। থ্যাংক ইউ। উইথ সাম ডিসএগ্রিমেন্টস, আমার এটা হইতেই পারে, কারণ আমাদের অনেক সময় উপস্থিত মুহূর্তে অনেক জিনিসগুলো আমারও মানে নাও আসতে পারে, কামরুল ভাইয়েরও নাও আসতে পারে। দিস ইজ নট প্রবলেম। বাট কামরুল ভাই যে লাস্টের যে পরামর্শটা দিয়েছেন ফ্যান্টাস্টিক, যে হাজব্যান্ড অ্যাপ্লিকেশন করে ফেলুক, ওনার পাওয়ার সাথে সাথে যেহেতু আপনি ব্রিটিশ সিটিজেনের ওয়াইফ হয়ে যাবেন, পরের দিনই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। উইল গো টু দ্য, আর বিস্তারিত যদি তারপরেও যদি আপনি ক্লারিফিকেশন চান, আপনি এটিএন বাংলার নাম্বারে আপনার কল দিয়েন, আমরা আরেকটু রিসার্চ করে দেখে তারপরে আপনাকে প্রপারলি অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। আপনি স্পেসিফিকলি আপনার জন্য এটা অনুরোধ করতেছি। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। লেটস সি হু ইজ অন দ্য লাইন নাও। হ্যালো কল, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম